পোশাক শিল্পের কর্মপরিবেশ পর্যবেক্ষণে অ্যাকর্ডের মেয়াদ বাড়ানোয় জটিলতা বাড়ার আশঙ্কা বিজিএমইএ এর। ভিন্নমত অর্থনীতিবিদদের, নজরদারিতে সক্ষম সরকার, বললেন শ্রম প্রতিমন্ত্রী। ৩ মাসের মধ্যে দ্বিতীয় দফা বন্যায় বিপর্যস্ত সিলেটবাসী। মৌলভীবাজারে নতুন নতুন এলাকা প্লাবিত। টানা বর্ষণে বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে নিহত ২। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৮.৫ কিলোমিটার রাস্তার মাঠ পর্যায়ের সমীক্ষা শেষ। বর্ষা শেষ হলেই কাজ শুরু। ১ বছরের মধ্যে ১২টি স্লুইস গেট নির্মাণের টার্গেট সিডিএর। এবং গ্রাহক হারাচ্ছে ল্যান্ডফোন। বহুমাত্রিক ব্যবহার না থাকায় কমেছে গ্রহণযোগ্যতা। টিকিয়ে রাখতে নানা পরিকল্পনা বিটিসিএল এর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। দেশে পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়ন কার্যক্রম পরিচালনার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ক্রেতা জোট অ্যাকর্ড। শিল্প মালিকদের সঙ্গে আলোচনা ছাড়াই অ্যাকর্ডের এই সিদ্ধান্তকে ভালো চোখে দেখছে না বিজিএমইএ। আর অ্যাকর্ডের কার্যক্রম প্রশ্নবিদ্ধ উল্লেখ করে বর্ধিত মেয়াদে কাজের সুযোগ না দেওয়ার আভাস শ্রম মন্ত্রণালয়ের। যদিও ইউরোপের বাজারে জিএসপি প্লাস পাওয়ার ক্ষেত্রে নতুন চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রানা প্লাজা দুর্ঘটনার পর পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে ৫ বছর মেয়াদে কারখানা সংস্কার কাজ শুরু করে অ্যাকর্ড। গেল ৪ বছরে অ্যাকর্ডের আওতাভুক্ত ১৬০০-র বেশি কারখানার মধ্যে শতভাগ সংস্কার কাজ শেষ হয়েছে ৭৭টিতে। ৫৯টি কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছেন ক্রেতারা। তাদের দাবি, অবকাঠামো সংস্কার, বিদ্যুৎ ও অগ্নি দুর্ঘটনা রোধে বাকি কারখানাগুলোর অগ্রগতি প্রায় ৮০%। ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সাথে অ্যাকর্ডের চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে। কিন্তু তার আগেই দ্বিতীয় মেয়াদে ৩ বছর এবং শর্ত সাপেক্ষে আরও ১ বছর কার্যক্রম চালানোর চুক্তি করেছে অ্যাকর্ড। নতুন চুক্তি নিয়ে শ্রমিক নেতাদের মধ্যেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তারা যেটাকে চাপাই দিবে সেটাই করতে হবে। এটা তো তাহলে আমাদের দেশের শ্রম আইনটাকে যে কার্যকারিতা থাকছে না। আমাদের যে ন্যাশনাল ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটাও ওই পর্যন্ত অগ্রসর হয় নাই যে আমরা নিজেরাই সবকিছু কভার করতে পারবো। শিল্প খাতে কর্মপরিবেশ উন্নয়নে অ্যাকর্ডের অব্যাহত কার্যক্রম বড় ভূমিকা রাখবে বলে মত অর্থনীতিবিদদের। আগামী ৯-১০ বছর পরে আর এলডিসি হিসেবে আমাদের বাজার সুবিধাটা পাবো না। তখন যদি আমরা জিএসপি প্লাস পেতে চাই ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে, সেই প্রস্তুতি সম্পন্ন করার ক্ষেত্রেও এই ধরনের প্ল্যাটফর্মকে ব্যবহার করতে পারি। লেবার ইস্যুটা কারণেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা জিএসপিটা হারিয়েছি। এই লেবার ইস্যুটা এখন ইউরোপিয়ান ইউনিয়নেও মাথাচাড়া দিয়ে উঠছে। লেবার ইস্যুটাকে আমাদের এখন কঠিনভাবে ট্যাকল করতে হবে। সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই চুক্তির মেয়াদ বৃদ্ধিতে শিল্প মালিক ও ক্রেতাদের মধ্যে জটিলতা তৈরির আশঙ্কা বিজিএমইএ-র। আর অ্যাকর্ডের নতুন চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন শ্রম প্রতিমন্ত্রী। সরকার জানেন না, বিজিএমই বিকিমি তারা জানেন না, তাহলে সেটা ইমপ্লিমেন্টেশন কোথায় করবে, কেমনে করবে, সেই জিনিসটা তো সরকারের সাথে আলাপ আলোচনা ব্যতিরেকে কখনোই করা সম্ভব না। অ্যাকর্ডের সার্টিফাই করা ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণ আছে, 10 জন লোক মারা গেছে, তাহলে অ্যাকর্ড কি কাজটা করলো? অ্যাকর্ড যে কাজটা করতো সেই কাজটা করার মতো সক্ষমতা আমাদের হয়েছে। তাদের মেয়াদ শেষ হওয়ার পর তাদেরকে আলাদাভাবে আর ইন্সপেকশনের খুব প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। অধিকার রক্ষার নামে শ্রমিক সংগঠনগুলো যেন বিশৃঙ্খলা না করে সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বানের পানিতে ভাসছে সিলেট। ২০০৪ সালের পর এমন বন্যা সিলেটবাসী আর দেখেননি। ৩ মাসের মধ্যে দ্বিতীয় দফায় বন্যায় বিপর্যস্ত হাজার হাজার মানুষ। ঘরবাড়ি, রাস্তাঘাট, হাটবাজার পানিতে তলিয়ে গেছে। পানি নেমে যাওয়ার কোনো সুযোগ না থাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। এপ্রিল মাসের প্রথম দিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সাথে অতিবৃষ্টিতে সিলেট অঞ্চলে অকাল বন্যায় প্রথম বিপর্যস্ত হয় এই জনপদের মানুষ। বর্তমানে দ্বিতীয় দফায় কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১ থেকে ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিতে ভেসে যায় দুকুল। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। বাড়ি তো পানি, বন্ধ পানি, আমরা খাইতাম কোনো একটা তথ্য নেই না। হইয়া আমরা সাঙ্গের উপরে আছি,
এখন বাচ্চা আচ্ছা লইয়া খুব কষ্ট বিনিময় করতেছি। খান্দে খান্দে আমরা বড় থাকতার আমরা গতে বাড়িতে মারতাম না, আমরা কোনো সাহায্য পাই না। প্রশাসনের পক্ষ থেকে সিলেটের বানভাসী মানুষের জন্য 50,000 বিজিএফ কার্ড বিতরণ করা হয়েছিল এপ্রিল মাসে। সাম্প্রতিক সময়ে বন্যায় এই ত্রাণের সাথে আরো বিশেষ ত্রাণ যোগ করা হয়েছে, কিন্তু ত্রাণ নিয়ে অভিযোগের শেষ নেই বিপন্ন মানুষের। মেম্বারে দে মেম্বারের গোষ্ঠী দেখিয়া, চেয়ারম্যানে দে চেয়ারম্যানের গোষ্ঠী দেখিয়া, আমরা লাগি মেম্বারও নাই, চেয়ারম্যানও নাই, সরকারও নাই। সিলেট অঞ্চলের বন্যার স্থায়ী সমাধান হিসেবে নদী খননের উপর গুরুত্ব দিলেন এই বিশেষজ্ঞ। প্রচুর পরিমাণে পানি, এটা ধারণ ক্ষমতা সুরমা নদীর দিন দিন কমে যাচ্ছে। তো সেই জন্য গভর্নমেন্টকে প্রতি বছর কিছু অ্যামাউন্ট রাখতে হবে টাকা এই নদী ড্রেজিং এর জন্য। সিলেটের বন্যা কবলিত মানুষের জন্য 500 মেট্রিক টন চাল এবং 10 লাখ টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। একদিকে খাবার জোগান, অন্যদিকে ঘরবাড়ি টিকিয়ে রাখতে তারা হিমশিম খাচ্ছেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বানভাসী মানুষেরা। সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কাওয়াদিঘি ও হাইল হাওরের পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে 2 উপজেলার বিস্তীর্ণ এলাকা। রাস্তাঘাট, বসতবাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পড়েছেন অন্তত 2 লাখ মানুষ। শ্রেণীকক্ষে পানি প্রবেশ করায় 19টি স্কুলের পাঠদান বন্ধ করেছে শিক্ষা বিভাগ। শাহ অলিদুর রহমানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুশিয়ারা নদীর পর অস্বাভাবিক হারে পানি বেড়েছে মৌলভীবাজারের কাওয়াদিঘি ও হাইল হাওরে। এতে নতুন করে প্লাবিত হয়েছে সদর ও রাজনগর উপজেলার 10টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। বাড়ির আঙিনা ও বসতঘর পানিতে তলিয়ে থাকায় গৃহবন্দী হয়ে পড়েছেন প্রায় 1.5 লক্ষ পরিবার। অনেক সড়ক তলিয়ে থাকায় যোগাযোগে ব্যবহার হচ্ছে নৌকা। এতে চরম বিপাকে পড়েছেন তারা। বাসিন্দাদের অভিযোগ, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাননি তারা। বাড়ি করে পানি, তার কারণে রাস্তাঘাট ডুবাই লিয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরা যাইতে পারছে, বারান্দার পানি, অনেকের চুলাতো পানি, মানে অনেক কষ্টের মধ্যে আমরা আছি। এখন আমি বাচ্চা চাইলে কই দিতাম, ও শহর মাঝে পড়েছি, জামাইও বেকার, কেউ গরিব গুড়ার মুখে কেউ চায় না। এখন আমরা একেবারে সাহেরও পাই গেছি, আমরা স্কুলে যেতে পারি না, রাস্তাঘাটে পানি, হাঁটু পানি। তবে স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, 2টি আশ্রয় কেন্দ্র খোলার পাশাপাশি বন্যা দুর্গতদের সহায়তায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। কুশিয়ারার পানির চাপে ক্রমাগত এখানে পানি বাড়তেছে এবং বিরাট এক জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার পরিণামে ব্যাপক এলাকা 25-35 হাজার মানুষ 5টা ইউনিয়নে পানিবন্দী। জেলা প্রশাসকের মাধ্যমে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে যে 75 মেট্রিক টন চাল এবং 3,39,40,000 টাকা পেয়েছি। এটি প্রপোর্শনেটলি ক্ষতিগ্রস্ত তালিকা মোতাবেক তাদের চেয়ারম্যানদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে এবং এটি বরাদ্দদের মাঝে বিতরণ করা হয়েছে। মাঠ তলিয়ে থাকার পর শ্রেণীকক্ষে পানি প্রবেশ করায় রাজনগর উপজেলার 14টি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা শিক্ষা বিভাগ। একই সাথে দুর্ঘটনা এড়াতে সদর উপজেলায় 5টি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। এদিকে বান্দরবানে ও কক্সবাজারে পাহাড় ধসে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 1 জন। গতকাল সন্ধ্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুম এলাকায় পাহাড় ধসে 1 জন মারা গেছেন। স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বর্ষণে সন্ধ্যায় ওই এলাকার একটি পাহাড় ধসে পড়ে। এতে পাহাড়ের পাদদেশের একটি বাড়ি মাটি চাপা পড়লে ঘটনাস্থলেই চেমনা খাতুন নামের এক নারী মারা যান। এই ঘটনায় আহত হন চেমনা খাতুনের মেয়ে আমেনা খাতুন। পরে স্থানীয়রা আহত আমেনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে রাতে কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে আরো 1 শিশুর মৃত্যু হয়েছে। বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চাকতাই থেকে কালুরঘাট পর্যন্ত 8.5 কিলোমিটার রাস্তার মাঠ পর্যায়ের সমীক্ষার কাজ শেষ হয়েছে। ঢাকার ডিএনডি বাঁধের অনুকরণে 24 ফুট উচ্চতার বাঁধ সহ রাস্তাটির নির্মাণ 2,300 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। সিডিএ জানিয়েছে, এখন চলছে মাটি পরীক্ষার কাজ। আগামী বর্ষার আগেই 12টি স্লুইস গেট নির্মাণ কাজ শেষ করার টার্গেট চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
কোনো ব্যবস্থাই চট্টগ্রামকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে পারছে না। সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানিতে তলিয়ে যাচ্ছে পুরো নগরী। আগে শুধুমাত্র নগরীর নিচু এলাকাতে পানি উঠলো, এখন উঁচু নিচু কোনো কিছুই মানছে না। এই অবস্থায় নগরবাসীকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। এর মাঝে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিটি মেয়র জলাবদ্ধতা নিরসন সিটি কর্পোরেশনের কাজ নয় বলে দাবি করলো নগর বিশেষজ্ঞরা তা মানতে নারাজ। জলাবদ্ধতাটা নিরসনের জন্য তো আসলে ফাইনালি তো সরকারকে করতে হয়, এটা কিন্তু সিটি কর্পোরেশনের কাজ না। স্থানীয় সরকার আইন আছে এবং সিটি কর্পোরেশন অর্ডিন্যান্স আছে। সিটি অর্ডিন্যান্সের মধ্যে মেনটেন্যান্স নানান উদ্দেশ্য সেটা সিটি কর্পোরেশনের কাজ। সিটি কর্পোরেশন লোকজনের কাছ থেকে ট্যাক্স আদায় করে, সেই জন্য সিটি কর্পোরেশনের একটা অব্লিগেশন অবশ্যই থাকে যে জনগণকে তার সেবা দিতে হবে, কারণ জনগণ সেই সেবার জন্য পে করে। এই অবস্থায় অনেকটা রাজধানী ঢাকার ডিএনডি বাঁধের অনুসরণে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে চাকদা থেকে কালুঘাট পর্যন্ত তৈরি করা হচ্ছে বাঁধসহ বিশেষ সড়ক। প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন পেয়েছি, সেই প্রকল্পের সার্ভে কাজ শেষ হয়েছে। দাপ্তরিক যে সমস্ত কার্যকলাপ করতে হয় সেটা আমরা শেষ করে ফেলতেছি, যাতে করে বর্ষার শেষে আমরা অত্যন্ত দ্রুত গতিতে এই কাজটা শুরু করতে পারি। এই রাস্তাটা নির্মাণ করার মাধ্যমে আমরা এই জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে করব, হবে কি নদীর গভীরতা বৃদ্ধি পাবে। তখন এই যে হঠাৎ অতিরিক্ত বৃষ্টির কারণে শহরে যে জলাবদ্ধতা হচ্ছে, এই পানি এখানে আর আটকে থাকবে না। গত 25 এপ্রিল একনেকে এই প্রকল্প অনুমোদন পাওয়ার পর মাঠ পর্যায়ে কাজ শেষ করেছে সিডিএ। অথচ গত 2 বছর ধরে জলাবদ্ধতা নিরসনে 22টি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিয়েও কোনো ইতিবাচক সাড়া পায়নি সিটি কর্পোরেশন। আসলে সিডিএ কিংবা কর্পোরেশন কে বাজেট আনছে এটা বড় বিষয় না। আমরা চাইবো সমন্বয়ের মাধ্যমে এই জলাবদ্ধতা যেন নিরসন হয়, সেভাবে কাজ করব। সিটি কর্পোরেশনও ওই অর্থ পেলে ব্যাপক আকারে জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাবে। নগরীর ছোট বড় 35টি খালের মধ্যে 12টি খাল দিয়ে জোয়ারের পানি নগরীতে প্রবেশ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। নতুন এই প্রকল্পে 12টি খালে নির্মাণ করা হবে স্লুইস গেট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নতুন ভ্যাট আইন কার্যকর না করায় রাজস্ব আদায়ে 20,000 কোটি টাকার ঘাটতি পূরণ কঠিন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। কিভাবে ঘাটতি মেটানো হবে সে বিষয়ে এখনো পরিকল্পনা করা হয়নি। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কথা বলেন। এজন্য বাজেট প্রস্তাবে কোনো সংশোধনী আনার প্রয়োজন হলে বাজেট অধিবেশনের শেষের আগে সেটা করা হবে বলে জানান অর্থমন্ত্রী। এর আগে অপর এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান অর্থবছর পরিবর্তন করা হবে কিনা সে বিষয়ে জনমত নেওয়া হবে। হ্যাভিং ভেরিয়াস মিটিংস, সেগুলোর পরে দেখব কোথায় কি করতে হবে। বিকজ 21,000 কোটি টাকা ওয়াজ দি এডিশনাল ইনকাম আন্ডার দি নিউ ভ্যাট ল। এই 20,000 কোটি টাকা তো হবে না, কম হবে। হাউ টু মিট ইজ এ ভেরি ক্রিটিক্যাল প্রবলেম। সুতরাং এখন এখনো বলতে পারবো না এই মুহূর্তে। চট্টগ্রামের শিকলবাহায় 100 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহ মোট 9টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সভায় পঞ্চগড়ে 50 মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের চুক্তি সম্পাদনের প্রস্তাব এবং 2টি বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়। অন্যান্য প্রকল্পের মধ্যে 2018 শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাধাই ও সরবরাহের দর প্রস্তাব এবং মহেশখালীতে এলএনজি টার্মিনাল স্থাপন প্রকল্পের পরামর্শ প্রতিষ্ঠানের সাথে খসড়া চুক্তির প্রস্তাব অনুমোদন হয়। দক্ষতা উন্নয়নে বাংলাদেশ উইমেন আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভ ওয়াইফাই এর আওতায় 2018 সাল নাগাদ 30,000 নারী উদ্যোক্তাকে তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষিত করা হবে বলে জানিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ওয়াইফাই এর উদ্বোধন করে তিনি বলেন, এর মাধ্যমে একই ছাতার নিচে সকল প্রযুক্তি কার্যক্রম করা সম্ভব। এ সময় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ওয়াইফাই কার্যক্রমের মাধ্যমে একজন নারী সম্পদে পরিণত হবেন। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, নারীদের উন্নয়নের কেন্দ্রে রাখতে শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি আইসিটি খাতের উন্নয়নে কাজ করছে সরকার। বিশ্বের 4র্থ দেশ হিসেবে বাংলাদেশে উইমেন আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভ ওয়াইফাই উদ্বোধন করা হলো। Trained about 30,000
উইমেন আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভ ওয়াইফাই এর আওতায় আগামী 2018 সাল নাগাদ 30,000 নারী উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা করেছে সরকার। এর মাধ্যমে একই ছাতার নিচে প্রযুক্তি বিষয়ক যে কোনো কার্যক্রম পরিচালনা সম্ভব। ক্রমেই গ্রাহক হারাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি বিটিসিএল এর ল্যান্ডফোন। হাতে হাতে মোবাইল ফোন আর আধুনিক প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে ঠিক পেরে উঠছে না একসময়ের অতি প্রয়োজনীয় এই সেবা সংস্থাটি। ল্যান্ডফোনে গ্রাহক আগ্রহ বাড়াতে উচ্চ বহুমুখী ব্যবহার নিশ্চিতের কথা বলছেন সাধারণ মানুষ, আর বিটিসিএল এর আশ্বাস এই মাধ্যমকে জনপ্রিয় করতে বেশ কিছু পদক্ষেপ প্রক্রিয়াধীন। রাশেদ লিমনের রিপোর্ট। দুরালাপনে এক বিস্ময়ের নাম টেলিফোন। কয়েক বছর আগেও এর ব্যবহার সীমিত ছিল ল্যান্ডফোনেই, কিন্তু বেসরকারি সেলফোন কোম্পানির নানা চটকদার অফার আর ব্যবহারের সহজলভ্যতার কারণে স্বাভাবিক নিয়মেই মানুষের আগ্রহ কমে ল্যান্ডফোনে। সেই সঙ্গে যোগ হয়েছে ল্যান্ডফোন সেবাদানকারী সংস্থা বিটিসিএল এর নানা হয়রানি। ফলে নতুন সংযোগ নেওয়া তো দূরের কথা, উল্টো নিজেদের ল্যান্ডফোনই ফেরত দিচ্ছে গ্রাহকরা। 2011 সালে যেখানে ল্যান্ডফোনের গ্রাহক ছিল 9,43,000, 5 বছর পরে 2016 সালে বিটিসিএল এর হিসেব অনুযায়ী তা কমে দাঁড়িয়েছে 7,16,000-এ। একদিকে সেলফোনের আধুনিক সংস্কার স্মার্টফোনের বহুমাত্রিক ব্যবহারের ফলে গ্রহণযোগ্যতা হারাচ্ছে ল্যান্ডফোন, অন্যদিকে বিটিসিএল এর অব্যবস্থাপনাকেও এর জন্য দায়ী করছেন ব্যবহারকারীরা। বিল টিল যে মাঝে মধ্যে একটু অন্য ধরনের বিল আসে, লাইনটা অনেক সময় কয়েকদিন পর পরই আপনার ডিস্টার্ব দিচ্ছে, অনেকবার করে কমপ্লেইন দিতে দিতে তারপরে আমরা সেটার পাই, সুফলটা পাই। আর তাই ভাটা পড়েছে কয়েক বছর আগেও রমরমা টেলিফোন সেট ব্যবসায়। মোবাইল আসার পরে বিশেষ করে অফিসে নেয়, আর বাসা বাড়িতে যাদের অতি প্রয়োজনীয় হয় তারাই নেয়। ল্যান্ডফোনের যে একটা প্রয়োজনীয়তা, এটা মানে মানুষের কাছ থেকে অনেকটা কমে গেছে। যদিও বিটিসিএল বলছে শিগগিরই টেলিফোনের বহুমাত্রিক ব্যবহার জীপন নিয়ে বাজারে আসছে প্রতিষ্ঠানটি। জীপনটা হলো গিগাবিট প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। এই একটা সিস্টেম, এতে মানুষের বাসায় একটা টার্মিনাল ইউনিট থাকবে। এই ইউনিটের মাধ্যমে মানুষ ট্রিপল প্লে সার্ভিস মানে উপভোগ করতে পারবে। এই ট্রিপল প্লের মধ্যে ভয়েস, ডাটা এবং ভিডিও। অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনারা ল্যান্ড টেলিফোনে এই সিস্টেমটা পেলে। আপনার ভয়েস ক্লিয়ার আসবে, ডাটাটাও হাই স্পিডে আসবে, যেটা মোবাইল কোনোদিন করতে পারবে না। পাশাপাশি গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা দিতে সরবরাহ ব্যবস্থা আরো আধুনিক করা হবে বলেও জানান তিনি। টেলিফোন সিস্টেম পুরো আধুনিক করে ফেলবেন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গ্রাম পর্যন্ত। দর্শক, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই মুহূর্তে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ সমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দীর্ঘ 23 বছরের সংগ্রাম এবং জাতির পিতা ঘোষিত স্বাধীনতা, সেই স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ, 9 মাসের মুক্তিযুদ্ধে বিজয় অর্জন, এই 24 বছরের সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা আমরা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জনের মূল লক্ষ্যটাই ছিল বাংলাদেশের ক্ষুধার্ত, দারিদ্র মানুষ, শোষিত, বঞ্চিত মানুষ, তাদের ভাগ্যে পরিবর্তন করা। আর সেই দিকে লক্ষ্য রেখেই জাতির পিতা প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন যে বাঙালি জাতিকে কিভাবে উন্নত করবেন, সমৃদ্ধশালী করবেন। আমাদের অবস্থানটা কি ছিল? আমাদের অনেকেই হয়তো এখন এই প্রজন্মে জানেন না যে এক বাঙালিরা কিভাবে শোষিত, বঞ্চিত ছিল, নির্যাতিত ছিল। আমি বিষয়টা তুলে ধরি প্রায় এই জন্য যে আমাদের একটু স্মরণ করতে হবে যে আমরা কোথায় ছিলাম, কি অবস্থায় ছিলাম। কারণ পাকিস্তান নামে যে রাষ্ট্রটা তৈরি হয়েছিল, সেই রাষ্ট্রে আমাদের অবস্থানটা কি ছিল বাঙালিদের। অথচ বাঙালিদের প্রচেষ্টায় পাকিস্তান তৈরি হলেও বাঙালিরা ছিল শোষিত, বঞ্চিত, এবং সংখ্যায় বাঙালিরাই বেশি ছিল। আমরা পূর্ববঙ্গের লোক বেশি ছিলাম, কিন্তু আমরা দেখেছি আমরা আমাদের সংখ্যা লঘিষ্ঠ যারা, তাদের দ্বারা সবসময় নিপীড়িত, নির্যাতিত। তার একটু চিত্র আমি তুলে ধরতে চাই যে পাকিস্তান আমলে অসামরিক ক্ষেত্রে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের উচ্চ পদে বৈষম্য, বাঙালিদের অবস্থান কি। কেন্দ্রীয় সরকারে সেক্রেটারি 4 জন ছিল পশ্চিম পাকিস্তানের, বাঙালি 0।
জয়েন্ট সেক্রেটারি 22 জন, বাঙালি 8 জন, ডেপুটি সেক্রেটারি 59 জন, বাঙালি 23, আর সেকশন অফিসার 325, বাঙালি 50, আর প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার 3769, বাঙালি মাত্র 811। সিনিয়র গেজেটেড পোস্ট ডিপার্টমেন্ট কেন্দ্রীয় সেক্রেটারিয়েট 692, বাঙালি 4 জন। শিল্প উন্নয়ন কর্পোরেশন 162, বাঙালি মাত্র 3 জন। রেডিও 98 জন, বাঙালি মাত্র 14 জন। সাপ্লাই ও ডেভেলপমেন্ট 164 জন, বাঙালি মাত্র 15 জন। রেলওয়ে 158 জন, বাঙালি মাত্র 14 জন। পোস্ট ও টেলিগ্রাফ 279, বাঙালি 50 জন। কৃষি অর্থনীতি কর্পোরেশনে 38, বাঙালি 10 জন। সার্ভে 64, বাঙালি মাত্র 2 জন। বিমান অর্থাৎ তখন পাকিস্তান 1025, বাঙালি মাত্র 75 জন। আমাদের সামরিক ক্ষেত্রের বৈষম্য ছিল আরো ভয়ানক। জেনারেল 3 জন, সব পশ্চিম পাকিস্তানি, বাঙালি 0। মেজর জেনারেল 20 জন, বাঙালি 0। ব্রিগেডিয়ার 34 জন, বাঙালি 0। কর্নেল 49 জন, বাঙালি 0। লেফটেন্যান্ট কর্নেল 198 জন, বাঙালি 10 জন। নৌবাহিনী অফিসার 593, বাঙালি 7 জন। বিমান বাহিনী 640, বাঙালি মাত্র 40। এই ছিল বাঙালিদের অবস্থা। এই তথ্যটা বের করা হয় 1956 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, হোসেন শহীদ সাউদি যখন প্রধানমন্ত্রী। সেই সময় পাকিস্তানে করাচি থেকে দৈনিক ডন পত্রিকা প্রকাশিত হয়, সেই ডন পত্রিকায় এই তথ্যটা বের হয়েছিল। এই ছিল আমাদের অবস্থা। আর এই বৈষম্যের বিরুদ্ধেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বাঙালিদের অধিকার নিয়ে কথা বলেছেন, প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদে। আপনারা যদি তার জাতীয় পরিষদের বক্তব্যগুলি শুনেন, তখন থেকে এই পূর্ববঙ্গের মানুষ তাদের সকল অধিকারের কথা তিনি বারবার বলেছেন। আর এই কথা বলতে যেই জেল, জুলুম, অত্যাচার সহ্য করতে হয়েছে এবং জীবনের অধিকাংশ সময় তিনি কারাগারে কাটিয়েছিলেন। এবং এই সংগ্রামের পথ বেয়েই আমরা আজকে স্বাধীন জাতি। আর স্বাধীন জাতি হিসেবে আমাদের করণীয় কি, সেটা হচ্ছে সব থেকে বড় কথা, যে তিনি শুধু স্বাধীনতাই দিয়ে যাননি, হাতে সময় পেয়েছিলেন মাত্র 3.5 বছর। এটাই আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের, যে বাঙালির জন্য, তাদের অধিকারের জন্য সারা জীবন তিনি কষ্ট স্বীকার করেছিলেন। আর সেই বাংলাদেশ স্বাধীন করার পরই 1975 সালে 15ই আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করে। শুধু তাকেই নয়, আপনারা জানেন যে আমাদের পরিবারের সব, আমার মা, ভাই, সবাইকে হত্যা করে। আমরা 2 বোন বিদেশে ছিলাম, জন্য বেঁচে যাই। এই বাঙালিদের জন্যই তিনি কিন্তু রক্ত দিয়ে গেছেন, কারণ তিনি আর্থসামাজিক উন্নয়নের জন্য যে কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে একটা তৃণমূল পর্যায়ে থেকে উন্নয়নটাকে গতিশীল করার যে ব্যবস্থাপত্র তিনি নিয়েছিলেন, তা যদি বাস্তবায়ন করে যেতেন, তা বাংলাদেশ স্বাধীনতার 10 বছরের মধ্যেই উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারত। কিন্তু 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে যে ক্ষমতা দখলে পাওয়া শুরু হয় এবং একের পর এক 19টা কু হয়েছে এই বাংলাদেশে। বহু সামরিক অফিসার, সৈনিকদের জীবন দিতে হয়েছে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কারাগারে, তাদেরকে কারাগারের ভিতরে হত্যা করা হয়েছে 4 নেতাকে। এমনি এবং প্রতি রাতে ছিল কারফিউ। 1975 সাল থেকে 86 সাল পর্যন্ত প্রতি রাত্রে কিন্তু বাংলাদেশে কারফিউ চলত। 11টা থেকে ভোর 6টার মধ্যে কেউ বেরোতেও পারত না। এই পরিবেশ ছিল। কাজে যে লক্ষ্য নিয়ে এদেশের স্বাধীনতা, তা তিনি পূর্ণ করে যেতে পারেননি। কিন্তু একটা স্বাধীন রাষ্ট্রকে গড়ে তোলার সকল অবকাঠামো তিনি তৈরি করে দিয়ে গিয়েছিলেন। মাত্র 9 মাসের মধ্যে আমাদের সংবিধান দিয়েছেন এবং সেই সংবিধান সেখানে জনগণের মৌলিক অধিকারের কথা থেকে শুরু করে সার্বিক বিষয়ে তিনি উল্লেখ করে গেছেন। মাত্র এত অল্প সময়ের মধ্যে একটা সংবিধান উপহার দেয়া, এটাও বিরাট কাজ। সেই সাথে প্রতিটি ক্ষেত্রে আইন প্রণয়ন থেকে শুরু করে
নীতিমালা বিধিমালা সবকিছু কিন্তু তিনি তৈরি করে দিয়েছিলেন যে একটা স্বাধীন রাষ্ট্র কিভাবে চলবে, এবং তার গৃহীত অর্থনৈতিক পদক্ষেপ এবং যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, যে দেশটি 24টি বছর ছিল শোষিত, বঞ্চিত এবং যুদ্ধ বিধ্বস্ত, যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত, কোটি কোটি মানুষ যেখানে গৃহহারা, যেখানে শরণার্থী হয়েছিল ভারতে, যুদ্ধে আহত, নিহত, পঙ্গু এবং ধর্ষিতা আমাদের বোনেরা, মা বোনেরা, সকলের পুনর্বাসন, চিকিৎসা, তাদের মানে সার্বিক কাজ করার সাথে সাথে আবার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। কিন্তু তার মতো দক্ষ প্রশাসক ছিল বলেই মাত্র 3.5 বছরের মধ্যে বাংলাদেশ কিন্তু উঠে দাঁড়িয়েছিল ওই ধ্বংসস্তূপের উপর থেকে, যেখানে তিনি শূন্য হাতে যাত্রা শুরু করেছিলেন এবং স্বাধীন রাষ্ট্রের সবকিছু তিনি করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের জীবন থেকে 21টা বছর হারিয়ে যায়, কারণ এই যে একের পর এক অবৈধভাবে ক্ষমতা দখল বা মিলিটারি শাসন, অথবা কখনো ওই লেবাস ছেড়ে, মানে মিলিটারি শাসন নিয়ে কিন্তু লেবাস ছেড়ে অন্য লেবাস পরে দেশকে যে শাসন করে, তারা আর যাই হোক, বাঙালির আর্থসামাজিক উন্নয়ন অথবা স্বাধীনতার যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, সে চেতনা কিন্তু বাস্তবায়নের দিকে তাদের দৃষ্টি ছিল না। ক্ষমতাটা ছিল তাদের কাছে বিত্ত বৈভব কিভাবে তৈরি করবে, কিভাবে তারা আয়েসী জীবনযাপন করবে, কিভাবে সম্পদের পাহাড় করবে এবং ক্ষমতায় কিভাবে কুক্ষিগত করে রাখবে। কারণ ক্ষমতা রাখতে পারলেই তো সম্পদের পাহাড় গড়া যায়। আর ভাঙনে দিশেহারা ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার কয়েকশো পরিবার বছরের পর বছর ধরে অব্যাহত ভাঙনে ভিটে মাটি হারিয়ে এখন অনেকেই নিঃস্ব। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই নদী ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নেয়ার কথা বারবার বললেও মিলছে না সমাধান। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আত্মজলের। ফেনী নদীর তীব্র ভাঙনে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নাঙ্গলমোড়া গ্রামের ভিটেমাটি সহ কয়েকশো একর আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে এলাকার 2 শতাধিক পরিবার। এখন তাদের সবশেষ রাস্তার পাশের মাথা গোজার ঘরগুলোও যে কোনো সময় বিলীন হতে পারে নদী গর্ভে। বছরের একাধিক সময়ের পাহাড়ি ঢল আর অবৈধ বালু উত্তোলনই এই নদী ভাঙনের জন্য দায়ী বলে অভিযোগ স্থানীয়দের। অবৈধভাবে বালু উত্তোলন হলে এটা এলাকার জন্য ক্ষতি, বাদের জন্য ক্ষতি। হানিয়ায় মাছ দি এক জায়গা নিলগে, জমি নিলগে, সব গরু ভাঙি নিলগে, ভাগ করা লই যাবে। বাড়িঘর চলে গেছে, বিটা বাড়ি অনেক কিছু জায়গা জমি গেছে, আর আমরা এখন রাস্তার ধারে আছি। কোন রকম 2 বার 3 বার 4 বার ভাঙছে। এবারে আমরা যে জায়গাতে আশ্রয় নিয়েছি এগুলোর থেকে আবার যে কোনো মুহূর্তে ভাঙার সম্ভাবনা। আবদার থাকবে সরকারের কাছে এবং এমপি মন্ত্রীদের কাছে আমাদের লাঙ্গলমোড়াবাসীকে যাতে বাঁচায়। অবশ্য ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাঙনের তীব্রতা রোধে আশার বাণী শোনালেন। 40 কোটি টাকা বরাদ্দ নিয়ে এসেছে। এই কাজটা যদি আমাদের এখানে সুন্দর এবং সাবলীলভাবে হয়, তাহলে আমি মনে করি আমাদের এই গ্রাম রক্ষা পাবে, এই গ্রামের মানুষের সব দুঃখ লাঘব হয়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এটা কাজ শুরু হতে পারে। সংকট স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের ফেনীর নির্বাহী প্রকৌশলী জানালেন, নদীটির ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নদী ভাঙন প্রতিরোধের জন্য, স্থায়ী সমাধানের জন্য কারিগরি কমিটির ভিজিট যাব এবং ওইসব জায়গায় যদি ড্রেজিং লাগে সেগুলো নকশা আমাদের অনুমোদন হয়ে গেছে এবং আমরা আমাদের কার্যক্রম অব্যাহত আছে। খাগড়াছড়ির পার্বত্য এলাকা থেকে উৎপত্তি হয়ে সন্দ্বীপ চ্যানেল পর্যন্ত এ নদীর 80 কিলোমিটারের মধ্যে ডান তীরের নাঙ্গলমোড়া অংশে প্রায় 2 এবং ফরাদনগর অংশে 1 কিলোমিটার ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এখন থেকে অভ্যন্তরীণ রুটে বিমানে যাত্রীদের ছবি সহ পরিচয়পত্র দেখাতে হবে। গতকাল দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এই তথ্য জানিয়েছেন। নির্দেশনায় বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ অভ্যন্তরীণ সব বেসরকারি বিমানে যাতায়াতের জন্য যাত্রীদের এই নির্দেশনা মানতে হবে। যাত্রীদের ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, চাকরির পরিচয়পত্র, স্টুডেন্ট আইডি কার্ড যে কোনো একটির কপি ভ্রমণের সময় সঙ্গে রাখতে হবে। মালয়েশিয়ায় চলমান অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে আরও 156 জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এদের মধ্যে বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও চীনের নাগরিক রয়েছে।
মঙ্গলবার রাত 11টা থেকে ভোর পর্যন্ত চালানো অভিযানে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন বুধবার এই তথ্য জানিয়েছে। এ নিয়ে আটকের সংখ্যা 2000 ছাড়িয়েছে, যার মধ্যে 700-র বেশি বাংলাদেশি। দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি মোস্তফা জানান, সবশেষ অভিযানে 40টি ভুয়া ই কার্ড জব্দ করা হয়েছে। এর মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের কাছ থেকে 8টি ভুয়া ই কার্ড জব্দ করা হয়। ভুয়া ই কার্ড ইস্যুকারী তথাকথিত এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। 30শে জুন ই কার্ড নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পর থেকে অবৈধ অভিবাসী গ্রেপ্তারে অভিযান শুরু করে মালয়েশিয়া সরকার। শর্ত না মানায় কাতারের উপর আরোপিত অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরব ও তার মিত্ররা। দ্বিতীয় দফায় বেঁধে দেওয়ার সময় শেষ হওয়ার একদিন পর বুধবার কায়রোতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শর্ত মেনে নেওয়ার আগ পর্যন্ত এই অর্থনৈতিক ও রাজনৈতিক অবরোধ অব্যাহত থাকবে। পরে সংবাদ সম্মেলনে শর্ত না মানাকে সৌদি মিত্রদের প্রতি কাতারের প্রতিক্রিয়া নেতিবাচক হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্ট পররাষ্ট্রমন্ত্রীরা। তাদের অভিযোগ, কাতার পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে পারেনি। এর আগে কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রাখা স্পষ্টত আগ্রাসন ছাড়া কিছুই নয়। সৌদি মিত্রদের এমন আচরণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে পরিস্থিতি সমাধানে কাতার সংলাপের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। তবে সৌদি মিত্রদের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, শর্ত না মানায় স্পষ্ট হচ্ছে কাতার সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে। গত 5 জুন সন্ত্রাসবাদে মদদের অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি ও তার মিত্ররা। এর 2 সপ্তাহ পর অবরোধ প্রত্যাহারের জন্য 13 দফা শর্ত দিয়ে 10 দিন সময় বেঁধে দেওয়া হয় কাতারকে। কাতার তাদের সব শর্তকে অবাস্তব বলে উড়িয়ে দেয়। এরপর মধ্যস্থতাকারী কুয়েতের অনুরোধে আরো 48 ঘন্টা সময় বাড়ায় সৌদি আরব। Because there is a funds available for that, but if Qatar is not in the same level of informed of that, but for the moment. জাপানের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ওই অঞ্চলের প্রায় 4 লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির ফুকুওকা অঞ্চলের 3,75,000 মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে গেছেন। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বয়ে যাচ্ছে। আসাকুয়ার অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এর পার্শ্ববর্তী ওয়েটা থেকেও 21,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ এই দুর্যোগকে নজিরবিহীন উল্লেখ করে সকলকে উদ্ধার সতর্কতা মেনে চলার নির্দেশ দিয়েছে। এদিকে বন্যার্তদের সহায়তায় জাপানের সেলফ ডিফেন্স ফোর্স কাজ শুরু করেছে। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। পোশাক শিল্পের কর্মপরিবেশ পর্যবেক্ষণে অ্যাকর্ডের মেয়াদ বাড়ানোয় জটিলতা বাড়ার আশঙ্কা বিজিএমই এর। ভিন্নমত অর্থনীতিবিদদের, নজরদারিতে সক্ষম সরকার, বললেন শ্রম প্রতিমন্ত্রী। 3 মাসের মধ্যে দ্বিতীয় দফা বন্যায় বিপর্যস্ত সিলেটবাসী। মৌলভীবাজারে নতুন নতুন এলাকা প্লাবিত, টানা বর্ষণে বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে নিহত 2। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে 8.5 কিলোমিটার রাস্তার মাঠ পর্যায়ের সমীক্ষা শেষ। বর্ষা শেষ হলেই কাজ শুরু। 1 বছরের মধ্যে 12টি স্লুইস গেট নির্মাণে টার্গেট সিডিএর। এবং গ্রাহক হারাচ্ছে ল্যান্ডফোন। বহুমাত্রিক ব্যবহার না থাকায় কমেছে গ্রহণযোগ্যতা, টিকিয়ে রাখতে নানা পরিকল্পনা বিটিসিএল এর। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।